হেই, কেমন আছো সবাই? সকলকে নতুন একটা গল্পে স্বাগত। আজকে আমরা যে গল্পটার এক্সপ্লেনেশন শুনবো, এটা একটা সত্য ঘটনা অবলম্বনে একটা সার্ভাইভাল গল্প, যেটা সমুদ্র পৃষ্ঠের নিচে মানুষের জীবন মৃত্যুর যে মুখোমুখি হওয়া তার উপরে বেস করে। আমরা প্রথমেই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নিই যে সমুদ্র পৃষ্ঠে সারা বিশ্বে প্রায় 20,000 মাইল আন্ডার ওয়াটার গ্যাস লাইন ছড়ানো আছে, যেগুলোকে মেনটেনেন্স করা হয় সাধারণত ম্যানুয়ালি। আর অবশ্যই ম্যানুয়ালি করতে হলে মানুষকেই যেতে হবে। যারা এই বিপজ্জনক কাজগুলো করে তাদেরকে বলা হয় স্যাচুরেশন ডাইভার্স। এই কাজের জন্য কখনো কখনো 100 ফিট গভীরেও তাদেরকে যেতে হয়। এই জন্য এই কাজটিকে সাধারণত বিশ্বের সবচাইতে বিপজ্জনক কাজ বলা হয়। আজকের মুভিটা লাস্ট ব্রেথ 2025 সালের অসম্ভব সুন্দর একটি মুভি, যা আপনাকে ভাবতে বাধ্য করবে। তো শুরু করা যাক। স্থানটি স্কটল্যান্ডে। গল্পের প্রধান চরিত্র ক্রিস, যে সাক্ষাৎ করতে এসেছে তার হবু স্ত্রীর সাথে। তার হবু স্ত্রীর নাম মোরাক, আমরা তাকে মোরাক নামেই ডাকবো। তার একটি সুন্দর জায়গা কিনেছে, যেখানে বিয়ের পর বাকি জীবনটা কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আজকে ক্রিস বেশ খুশি। সে মোরাককে একটি খুশির সংবাদও দিতে এসেছে। সে নতুন একটা প্রজেক্টে কাজ পেয়েছে। তাকে স্যাচুরেশন ডাইভার্স হিসেবে বাছাই করা হয়েছে। এটা ক্রিসের অনেক দিনের স্বপ্ন ছিল। ক্রিস ভীষণ খুশি হয়েই মোরাককে জানায়, কিন্তু মোরাক কিছুটা চিন্তিত দেখাচ্ছে, কেননা পৌরাণিক অনেক মিথ আছে নর্থ সি সম্পর্কে। কিন্তু ক্রিস কোনোভাবে মোরাককে রাজি করে চলে যায় তার প্রথম দিন কাজের। ক্রিসকে বেশ খুশি দেখাচ্ছে। সে প্রথম দিনই সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে ড্যানকন। ড্যানকন ক্রিসকে আগে থেকেই চিনত এবং বেশ পছন্দ করত। ক্রিসের সাথে মোট দুজনকে পরিচয় করে দেওয়া হয়। এক হচ্ছে ড্যানকন নিজে এবং ডেভিড নামের আরেক ভদ্রলোকের সাথে। তাদের বস হিসেবে দেখতে পাই ক্রেইগ নামের ভদ্রলোককে। সে 9 জনের ডাইভার্স টিমকে 3টা আলাদা আলাদা দলে ভাগ করেছে। তাদের প্রত্যেককেই আলাদা আলাদা জায়গাতে কাজ সম্পন্ন করতে হবে। তাদেরকে আলাদা আলাদাভাবে 3 জন করে ডাইভার্স চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। চেম্বারটি মূলত সমুদ্রতলের প্রচণ্ড চাপ থেকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহার হয়। আর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে তাদের প্রত্যেককেই আলাদা আলাদা টিম করে রাখা হয়েছে। আমরা এখানে দলের আরেকজন সদস্য ডেভিড সম্পর্কে কিছুটা জেনে নেব, কেননা এখানে ড্যানকন এবং ক্রিসকে আমরা অলরেডি দেখেছি। ডেভিড কিছুটা চুপচাপ শ্রেণীর মানুষ, সে একটু চুপ থাকতেই পছন্দ করে। তো তার ব্যাপারে খুব একটা জানার আগ্রহ নিয়ে ক্রিস বেশ কিছু কথা তাকে জিজ্ঞাসা করে, বাট ক্রিসকে সে খুব একটা ভাও দেয় না। এরপর আমরা দেখি যে এখানে মেনটেনেন্স প্রক্রিয়া কমপ্লিট করে তারা বের হয়ে গিয়েছে। আর এভাবেই তাদের যাত্রা শুরু। তাদেরকে উপভোগ করেই সময়টা কাটাতে দেখা যায়। তারা সবাই মিলে গল্প করছে এবং জার্নিটাকে উপভোগ করছে। ড্যানকন জানায় এটাই তার লাস্ট মিশন, যদিও চায় সে আরও 10টা বছর এখানেই থাকতে, বাট কী করার, ম্যানেজমেন্ট ডিসিশন। এখানে আমরা দেখতে পাই যে ক্রিস কিছুটা ইতস্তত বোধ করছে এবং তাকে বলছে যে তার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য। কিন্তু ড্যানকন জানায় যেহেতু ম্যানেজমেন্টের ইচ্ছে, আর তার হয়তো এখন চলে যাওয়া উচিত, কেননা নতুন যারা আছে তাদেরকেও সুযোগ দেওয়া উচিত এবং তার গন্তব্য অন্য কোথাও। আর আমরা কিছুক্ষণ পর দেখতে পাই জাহাজ তার গন্তব্যে পৌঁছেছে এবং সমুদ্র পৃষ্ঠের সঠিক স্থান নির্ণয়ের জন্য আমরা এখানে দেখি যে জাহাজ কর্তৃপক্ষ ডায়নামিক পজিশন সিস্টেম ব্যবহার করছে, যার শর্ট ফর্ম ডিপিএস নামে পরিচিত। এখানে আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকটা জিনিস চেক করে নিচ্ছে যে তারা সঠিক স্থানে পৌঁছেছে কিনা, এবং তাদের ডাইভার্স যারা আছে তাদেরকে রেডি হওয়ার জন্য 1 ঘন্টা করে সময় দিয়েছে। তারা নিজেদের মানসিকভাবে তৈরি করে জাহাজ থেকে নিচে নামবে, নিজেদের কাজ সম্পন্ন করবে এবং পুনরায় জাহাজে ফেরত চলে আসবে। ড্যানকন থাকবে ডাইভিং চেম্বারে, আর ক্রিস এবং ডেভিড নামবে সমুদ্রে। তাদের যে 1 ঘন্টা সময়ে তারা নিজেদেরকে প্রস্তুত করে নিয়েছে এবং নিজেদের যাবতীয় পোশাক সহ সিলিন্ডার, অন্যান্য সরঞ্জাম রেডি করে নিয়েছে। প্রত্যেকেই চিন্তিত এবং ভেতরে ভেতরে এক্সাইটমেন্ট কাজ করছে যে সমুদ্রের গভীরে যাবে। এখানে আমরা দেখতে পাই ড্যানকন তৈরি হয়েছে এবং বাকিদেরকে নিচে নামানোর ব্যবস্থা করছে। সে একে একে ডেভিড এবং ক্রিসকে নিচে নামিয়ে দেয় এবং উপর থেকে পুরো ব্যাপারটাকে সে নিজে পর্যবেক্ষণ করতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে চেম্বার্স থেকে ডাইভার্সদের সাথে কিছু পাইপলাইন জুড়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা অনেকটাই অ্যাম্বিকাল কর্ডের মতো, যেমন মাতৃকোলে মা এবং বাচ্চার যোগসূত্র।
তারা দুজনেই নিচে নামতে থাকে, প্রায় নামতে নামতে 300 ফিট পর্যন্ত নিচে চলে যায়, যেখানে তাদের কাজ সম্পন্ন করতে হবে। কিন্তু চরম দুর্ঘটনার সূত্রপাত হয় যখন বাইরে ঝড় সৃষ্টি হয় এবং জাহাজের স্থান নির্ণয় করার প্রযুক্তি ডিপিএস নষ্ট হয়ে যায়। বাইরের প্রচণ্ড ঝড়ে জাহাজও তার নিজ জায়গা থেকে সরতে শুরু করে, যেই ব্যাপারটা ড্যানকন বুঝতে পারে এবং বুঝতে পারে উপরে থাকা প্রত্যেকেই। কিন্তু ডাইভার্স যে দুজন নিচে চলে গেছে তাদের ব্যাপারটা সম্পর্কে কিছুই জানা নেই। ড্যানকন কিছুটা আলাপ পেয়ে সে তাড়াতাড়ি দ্রুত অ্যাম্বিকাল লাইনগুলোকে নিচে ফেলতে থাকে যেন পাইপে টান না লাগে, কেননা জাহাজ সরে গেলে পাইপ ছিঁড়ে যেতে পারে এবং ডাইভার্স যারা নিচে গিয়েছে তাদের মৃত্যু ঝুঁকি বাড়তে পারে। তাই সে দ্রুত পাইপগুলোকে নিচে ফেলতে থাকে। শুরু হয় জীবন মৃত্যুর দৌড়। ডেভিড তার পুরনো কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে দ্রুত কাজ কমপ্লিট করে ম্যানিফোল্ডের উপরে চলে আসে, যেখানে পাইপে টান লাগার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ক্রিস বিপাকে পড়ে যায়, কেননা তার পাইপটি অন্য একটি লাইনে হুকে আটকে গেছে এবং যে কোনো মুহূর্তে তা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডেভিড দেখে বুঝতে পারে যে লাইনটি ছিঁড়ে যেতে পারে। সে ক্রিসকে জানায় যে তার এমার্জেন্সি রিজার্ভার অন করার জন্য 10 মিনিট সে মিনিমাম অক্সিজেন সরবরাহ করতে পারবে এখান থেকে। এবং উপর থেকে যখন জাহাজের লাইনে টান দেওয়া হয় তখন ডেভিড জানায়, তুমি ম্যানিফোল্ডের উপরে চলে আসো, আমি তোমাকে বাঁচানোর জন্য আবারও ফিরব। এর মাঝখানে ঝড়ের কারণে হঠাৎ করেই জাহাজ বেশ কিছুটা দূরে সরে যায় এবং বাধ্য হয়ে ড্যানকনকে অ্যাম্বিকাল লাইনগুলো টেনে তুলতে হচ্ছে। আমরা দেখতে পাই ডেভিড অনেক প্রচেষ্টার পর উপরে চলে এসেছে, কিন্তু ক্রিসকে না দেখতে পেয়ে ড্যানকন বেশ চিন্তিত। এর মাঝখানে সবাই জানতে পারে যে ক্রিস অন্ধকার সমুদ্র পৃষ্ঠে একা রয়ে গেছে। ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই চিন্তিত। এদিকে ক্রেইগ যে মিশন পরিচালনা করছে সে ভীষণ চিন্তায় পড়ে যায়। সে জাহাজের অ্যাঙ্কর নিচে ফেলতে বলে যেন জাহাজ এক জায়গাতে স্টে করে, মুভ করতে না পারে। এর মাঝখানে ডিপিএস নষ্ট হয়ে আছে, তারা কতটা দূরে সরে যাচ্ছে তাও কেউ বলতে পারছে না। কিন্তু অন্য একজন কাপ্তান আসে, সে জানায় যে অ্যাঙ্কর নিচে ফেলা যাবে না, নিচে যে গ্যাস লাইনগুলো আছে অ্যাঙ্কর ফেললে তাতে বিস্ফোরণ হতে পারে, আর যার কারণে পরিবেশের বড় থেকে বড় বিপর্যয় হতে পারে। এখন একজনের জীবন বাঁচানোর জন্য অবশ্যই এত বড় ঝুঁকি নেওয়াটা তাদের জন্য বোকামো ছাড়া আর কিছু না। অন্যদিকে ক্রিসের কাছে মাত্র 7 মিনিট আছে, তার কম্পাসও কাজ করছে না। জলের তলায় প্রচণ্ড অন্ধকারে সে কাহিল হয়ে পড়েছে। আর হঠাৎ করেই তার মনে হয় ডেভিড তাকে বলেছিল সে তাকে বাঁচানোর জন্য আসবে এবং তাকে যেতে হবে ম্যানিফোল্ডের ঠিক উপরে, এবং সে তাই করবে। এখানে আমরা অন্য একজন কাপ্তান যে আছে তাকে দেখতে পাই। তিনি সিদ্ধান্ত নেন ডিপিএসের আশায় থাকলে আসলেই কিচ্ছু হবে না, ম্যানুয়ালি পুরো ব্যাপারটা তাদেরকে সম্পন্ন করতেই হবে, কেননা ঝড়ের কারণে নিজের স্থান নির্ণয় করাটা জাহাজের জন্য খুবই কষ্টকর হয়ে গেছে। যতক্ষণ ডিপিএস অ্যাক্টিভ না হয় এখন তাদের ম্যানুয়ালি করা ছাড়া কোনো গতি নেই। অন্যদিকে আমরা দেখতে পাই ক্রিস নিজের জীবন বাঁচাতে অন্ধকারের ভেতরে উপরে ওঠার চেষ্টা করছে। তার কাছে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই, যতটুকু আছে তাতেই সে কাজ চালিয়ে নিচ্ছে। সে আস্তে আস্তে ম্যানিফোল্ডের উপরে চলে আসতে সক্ষম হয়। হাতে সময় আছে 4 মিনিট। হঠাৎ করেই তার মনে হয় জীবন এখানেই শেষ। তার পরিবার প্রিয়জনদের কথা হঠাৎ করে তার মনে পড়ে যায়। চোখের সামনে সে মৃত্যুকে দেখতে পায়, আস্তে আস্তে যেন জীবন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এদিকে বাইরে প্রচণ্ড ঝড়ের কারণে ম্যানুয়ালি জাহাজকে কন্ট্রোল করাও বেশ কঠিন হয়ে যাচ্ছে এবং নাজেহাল অবস্থায় তারা জাহাজ কন্ট্রোল করার চেষ্টা করেই যাচ্ছে। যারা দক্ষ নাবিক আছেন তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন যে জাহাজকে নিজ স্থানে টিকিয়ে রাখার জন্য, কিন্তু এত ঝড়ের ভেতরে যা মোটেই সহজ নয়। এখানে আমরা দেখতে পাই ড্রোন দিয়ে ক্রিসকে খোঁজা হচ্ছে এবং ফাইনালি ক্রিসের বডি দেখতে পাওয়া যায়। এখানে দেখতে পাই যে অক্সিজেন লেভেল অনেক আগেই শেষ হয়ে গেছে, শুধুমাত্র ক্রিসের হাতগুলো কিছুটা মুভমেন্ট করছে। তারা এখনও কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে, ক্রিস বেঁচে আছে। তারা সিদ্ধান্ত নেয় যে ড্রোন দিয়ে তাকে ওঠানোর ব্যবস্থা করা হোক, কিন্তু যে ড্রোন ইউজ করছে সে জানায় যে ড্রোন দিয়ে যদি উঠানো হয় ক্রিসের মৃত্যু ঝুঁকি আরও বেড়ে যাবে, আর এটা তার পক্ষে করা পসিবল না। এইদিকে ক্রেগ জানায় তার রেসপন্সিবিলিটি এবং তাকেই এই কাজটা করতে হবে। তো সে বসে যায় ক্রিসকে বাঁচানোর জন্য এবং ড্রোন দিয়ে তাকে তোলার
চেষ্টা করা ছাড়া কোনো গতি নেই। সুতরাং তারা ড্রোন দিয়ে তাকে যখন তুলতে যাবে তখন দেখে যে হুক দিয়ে ক্রিস নিজেকে আটকে রেখেছে। কিন্তু কেন? এইটা সবার মাথায় একটা প্রশ্ন থাকে। ক্রিসকে বাঁচানো সম্ভব, কিন্তু সে হুক দিয়ে কেন নিজেকে আটকে রেখেছে? এর উত্তর কারো জানা নেই। কিন্তু 16 মিনিট পার হয়ে গেছে, সমুদ্র পৃষ্ঠে ক্রিস অক্সিজেন ছাড়া অবচেতন অবস্থায় পড়ে আছে। তাকে বাঁচানো কি আদৌ সম্ভব হবে কি না কারোর মাথায় কাজ করছে না। এমন সময় আমরা জানতে পারি যে ড্যানকান এবং ক্রিস এর আগেও একটা ছোট্ট মিশন কাজ করেছিল, যেখানে তারা একটা ছোট্ট ডুবে যাওয়া জাহাজের কিছু নাবিক এবং যাত্রীকে উদ্ধার করে, এবং সবাইকে খুঁজে পাওয়া গেলেও একজন যাত্রীকে খুঁজে পাওয়া যায়নি। এবং ড্যানকান এবং ক্রিস নাবিকের পরিবারের লোকজনকে একটি বাক্স দেয়, যেখানে তার ব্যবহার করা বেশ কিছু জিনিসপত্র এবং শেষ সময় রেখে যাওয়া কিছু স্মৃতি ছিল। কিন্তু ড্যানকান খুবই হতাশ হয়ে পড়ে যে ক্রিসকে যদি না পাওয়া যায় তার ফ্যামিলিকে কী জবাব দেবে, তার ফ্যামিলির সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবে। তখন আমরা জানতে পারি যে ক্রিস মূলত সেই ভয়ে নিজেকে হুক দিয়ে আটকে রেখেছে যেন সমুদ্রের চাপে এবং পানির স্রোতে সে ভেসে না যায়। অন্যদিকে আমরা দেখতে পারি যে ইঞ্জিনিয়ার ডিপিএস ঠিক করার জন্য গিয়েছিলেন, তিনি সাকসেসফুলি ডিপিএসটি অ্যাক্টিভ করে ফেলে এবং তারা আবার পুনরায় যোগাযোগ করার সুযোগ পায়। এদিকে আমরা দেখতে পারি ক্রেইগ ড্যানকানের সাথে আলাপ করার জন্য ব্যবস্থা করেছে এবং ড্যানকানকে জানায় যে ক্রিস ম্যানিফোল্ডের উপরে নিজেকে হুক দিয়ে আটকে রেখেছে, সুতরাং ডেভিডকে নিচেই যেতে হবে। ড্যানকান ডেভিডকে বলে যে আমি একদিনে আমার দুজন প্রিয় মানুষকে আমি কখনোই হারাতে পারবো না, দুজন একসাথেই যেন ফিরো। এর বলে ডেভিডকে বিদায় দেওয়া হয়। ডেভিড নিচে চলে যায়। বাইরে প্রচণ্ড ঝড়, যার মাঝখানে ডেভিডের নিচে যাওয়াটা আরও বিপজ্জনক হয়ে আছে। ক্রিসকে বাঁচাতে হলে ডেভিডকে যেতেই হবে। ক্রিস অবশেষে ম্যানিফোল্ডের উপরে চলে যায় এবং ডেভিডকে খুঁজে পায়। নিজের সাথে হুক দিয়ে আটকে ক্রিস আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করে। বাইরের প্রচণ্ড ঝড়ের কারণে তা আরও কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে। এখানে একটা কথা আমি বলে রাখি যে পানির তলায় হয়তোবা জিনিসের ওজন কম হয়, কিন্তু তার সাথে ক্রিসের অবচেতন শরীর এবং সাথে ভারী ভারী যন্ত্র সব কিছু মিলে এরকম একটা পরিস্থিতিতে ডেভিডের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে গেছে। এর মাঝখানে আমরা দেখতে পারি যে অনেকটা সময় কেটে গেছে। ডেভিড আপ্রাণ চেষ্টা করে পাইপ ধরে ধরে উপরে চলে আসার চেষ্টা করছে এবং ফাইনালি সে উপরে আসতে সক্ষম হয়। এখানে আমরা দেখি ড্যানকান ক্রিসের বডিটাকে টেনে তুলছে এবং প্রথমেই যেই কাজটা ড্যানকান করে এটা হচ্ছে মাউথ টু মাউথ ক্রিসকে অক্সিজেন ফ্লো করার ট্রাই করে, বাট এতে কোনো লাভ হয় না। ক্রিস কোনো প্রকার রেসপন্স করছে না। এদিকে দেখতে পাচ্ছি শুধুমাত্র ক্রিসের চোখ খোলা এবং তার আর কোনো বডি মুভমেন্ট হচ্ছে না। অক্সিজেন ছাড়া সে লম্বা সময় পানির নিচে ছিল। অক্সিজেনের অভাবে ক্রিসের বডি এবং ব্রেইন মুভমেন্ট বন্ধ করে দিয়েছে। এখানে আমরা ড্যানকনকে দেখি, সে বারবার চেষ্টা করার পরও ক্রিসকে কোনো রেসপন্স করাতে পারছে না। ডেভিড, যে কিনা সবচেয়ে চুপচাপ ছিল, সেও বারবার ক্রিসকে প্রশ্ন করতে থাকে ক্রিসের ব্যাপারে। সে উদ্বিগ্ন হয়ে পড়ে। আসলে ক্রিসকে সেও ভালোবেসে ফেলে ভাই হিসেবে, বন্ধু হিসেবে। বাট তারা দুজনই যখন হাল ছেড়ে দেয় এমন সময়ে একটা মিরাকেল ঘটে। ক্রিস কথা বলে ওঠে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে তোমাদের। এখানে এই দৃশ্য দেখে সবাই খুশি, ক্রিস এখনও বেঁচে আছে, কিন্তু পুরো ব্যাপারটা সবার কাছে একটা রহস্য। পানির নিচে সমুদ্র পৃষ্ঠের এত গভীরে প্রায় 29 মিনিট কোনো প্রকার অক্সিজেন সাপ্লাই ছাড়া ক্রিস বেঁচে আছে এবং সে বেঁচেই ফিরেছে। এরপর আমরা দেখতে পারি তাদের মিশন পোস্টপন করা হয়েছে এবং তাদের একটি চেম্বারে রাখা হয়েছে, যেখানে প্রতিনিয়ত তাদের টেক কেয়ার করা হচ্ছে এবং চিকিৎসা ব্যবস্থা দেওয়া হচ্ছে। ধীরে ধীরে তাকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। এইখানে আমরা দেখতে পারি ডেভিড দেখছে যে ক্রিস সম্পূর্ণ সুস্থ আছে এবং ডেভিড ক্রিসকে জানায় যে তুমি পানির নিচে প্রায় 40 মিনিট ছিলে, এবং ক্রিস জানায় সে তার স্ত্রীর জন্যই বেঁচে ফিরেছে।
40 মিনিট পানির নিচে ছিল, তাও 30 মিনিট কোনো রকম অক্সিজেন ছাড়া। পুরো ব্যাপারটা দুজনকে নাড়িয়ে দেয় এবং এরপর আমরা দেখতে পাই ডেভিড তার কন্যাদের ছবি দেখছে, কেননা সেও মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে। আমরা দেখি যে মোরাককে কল দিয়ে ক্রিস পুরো ব্যাপারটা জানায় যে পোস্টপন্ড হয়েছে এবং তারা ফেরত আসছে, যদিও জানায়নি কেন পোস্টপন্ড হয়েছে। আমরা দেখি যে তাদের বের হওয়ার সময় হয়ে গেছে চেম্বার থেকে, সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। এইখানে ড্যানকন আরও একবার তার চেম্বারে ফেরত যায়, অনেক স্মৃতি, অনেক সময়ের অভিজ্ঞতা, সমস্ত কিছু যেন তাকে লুফে নিচ্ছে। আমরা দেখি তারা প্রথম দেখা করেছে এবং তার স্ত্রীকে সে জানায় যে তার এক কলিগের সমস্যা হয়েছিল, যদিও মোরাক বুঝতে পারে যে না, সমস্যাটা আসলে ক্রিসেরই হয়েছিল এবং জলের তলায় যে অঘটনটা ঘটেছে তা ক্রিসের সাথে। সব কিছুর পর তারা আসলে খুশি যে হ্যাঁ, সে বেঁচে ফিরেছে। কিন্তু সবার কাছে একটা প্রশ্নই থেকে যায় যে 29 মিনিট ক্রিস কোনো প্রকার অক্সিজেন ছাড়া কিভাবে বেঁচে ছিল। এটা আজও একটি রহস্য হয়ে আছে। যেহেতু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে, তাই প্রশ্ন করা আসলেই পসিবল না। এখানে আমরা কিছু রিয়েল ফুটেজ দেখি ক্রিস এবং মোরাকের। 3 মাস পর তারা আবার রিটার্ন সেই নর্থ সিতে যায় এবং তাদের মিশনটি কমপ্লিট করে। এখানেই লাস্ট ব্রেথ শেষ হয়ে যায়। আপনার কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এবং যে রহস্যই থেকে গেছে এটিকে আগলে রাখুন এবং হয়তো মিরাকেল আপনার সাথে আমার সাথেও হতে পারে। আর গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নতুন কোনো গল্প শুনতে আগ্রহী কিনা তাও জানাবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই পাশে থাকুন। স্টে টিউনড।